গুরুচাঁদ একদিন অভিভূত হয়ে শান্তি দেবীকে বলেছিলেন, কোন বৃক্ষে এত ফল ফলে গো জননী? হরিকল্প বৃক্ষে ফল ফলে যে আপনি। কল্প বৃক্ষ মূলে মোর পিতা হরিচাঁদ, অফলা জমিকে যিনি করিলেন আবাদ। অফলা জমির ফসল আপনাদের সামনে বর্তমান উঠে দাঁড়াবেন, যাকে আপনারা সম্মান করেন, মতুয়া রত্ন বলে বলেন, মতুয়ার গৌরব বলে বলেন, মতুয়া আকাশের উজ্জ্বল নক্ষত্র বলে বলেন। তিনি আপনাদের সামনে আজকের এই তারক জয়ন্তী উৎসবের পরিপ্রেক্ষিতে আলোচনা করবেন। আমাদের অবশ্য বিষয়বস্তু রয়েছে মতুয়া আদর্শে কবি চূড়ামণি তারক চন্দ্র সরকারের অবদান, শ্রী শ্রী হরিলীলামৃত গুরুচাঁদ চরিত, মতুয়া পদগীতি। আমি মতুয়া রত্ন অধ্যাপক ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়কে আহ্বান জানাবো, তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়। অনিমেষ বাবু এই কয়েক মিনিটের মধ্যে আমি কি বলবো, মনে হচ্ছে না যে আমি এই উড়িষ্যায় রয়েছি, মনে হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো একটা আসরে রয়েছি। আমি সেই এই পশ্চিমবঙ্গ সরকার আমাকে এটা দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার জানেন তো মতুয়া ওয়েলফেয়ার বোর্ড করেছে, সেখানে সেই বোর্ডে আমি সেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় অনিমেষ মণ্ডলকে আমার এই উত্তরীয়টা দিয়ে তাকে সম্মান জানাতে চাইছি। হরিবল 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 হরিবল। হরিবল হরিবল, জয় হরিবল, গৌর হরিবল। আমাদের উৎসব কমিটির তরফ থেকে অনিমেষ দাকে একটা বস্ত্র দিয়ে সম্মানিত করা হচ্ছে, আর সম্মানিত করছেন কিরণ চন্দ্র মণ্ডল। প্রথমে ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ, ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ, মাতা শান্তি দেবী, মাতা সত্যভামা দেবী শ্রীপাদ পদ্মে আমার প্রণাম জানাই। আজকের যে অনুষ্ঠানটা যাকে লক্ষ্য করে আপনারা আয়োজন করেছেন, তিনি হলেন কবি রসরাজ, কবি কুল চূড়ামণি, তারক ভাগবত, মতুয়া বাল্মীকি, আমাদের তারক কবি রসরাজ তারকচন্দ্র সরকার। এই তারকচন্দ্র সরকারের আজকে কালকে ওরা জয়পুরে শুরু হয়েছে, এই 2 দিন 3 দিন ধরে আমি জয়পুরে গেছি। আমাদের পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গায় যেমন বান্দেতে তারক জয়ন্তী হয়, মন্দিরও করেছে। আমি আপনারা যে এখানে এরকম সুন্দর আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। আজকের অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি আনন্দ সরকার মহাশয়, আজকের অনুষ্ঠানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আমাদের সাহিত্যিক, মতুয়া নাট্যকার, মতুয়া গীতিকার, এক কথায় মতুয়া সাহিত্যিক শ্রী সুভাষচন্দ্র তরফদার, তাকে আমার শ্রদ্ধা জানাই। এখানে আছেন মঞ্চে গোসাইরা আছেন, এখানে আমি সকলের নাম উচ্চারণ করতে সময় চলে যাবে। আমাদের যিনি সঞ্চালক অনিমেষ বাবু, তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।
আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন আমাদের সুবল বল, উপস্থিত হয়েছেন তাপস বাবু, উপস্থিত হয়েছেন হরে কৃষ্ণ গোসাই, আমার আরেকজন গোসাই ওই ডান পাশে, ওনার নামটা মৃত্যুঞ্জয় গোসাই, এরা উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন এখানে আরো আমার সম্মাননীয় সকলেই, সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমাদের শ্রীদাম বাবু জামাই, নামটা তো কি, রঞ্জিত বাবু মন্ডল, উঠে দাঁড়ান, হ্যাঁ, তাকেও আমার অভিনন্দন জানাই। আমাদের দুই কবি তারা চলে গেছেন, আর এখানে আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন আমাদের বাপি তরুণ, উঠে দাঁড়াও তরুণ, এরা আমাদের পরবর্তী প্রজন্ম, এদের অভিনন্দন করতে হয়, জানাতে হয়। আমাদের কালকে রাত থেকে যে মন্ডল বাড়িতে আছি, মন্ডল বাড়ির সেই মন্ডল বাবুকে উঠে দাঁড়াতে বলছি, আমার কৃতজ্ঞতা জানাই যে তিনি যেমনি ভক্তিমান তেমনি সজ্জন ব্যক্তি, তাকে আমার অভিনন্দন জানাই। আমার কোনায় আছেন অশোক হালদার মহাশয়, তাকে আমার শ্রদ্ধা জানাই। আমাদের এখানে আমার সামনে যারা আছেন, আমাদের ছত্তিশগড় থেকে এসছেন প্রদীপ বিশ্বাস, ও ফেসবুকে সবসময় যোগাযোগ রাখে, আমি তাকেও অভিনন্দন জানাই। আর আমার সামনে যারা আছেন আমার মায়েরা, যারা আমার সমাজের মানুষ, আমার আপনজন, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার, প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে একটি কথাই বলতে চাই। আমার মাঝে একটা, সেইটা কালকে ভুল হয়ে গেছে আনতে, 100 কপি ভাবলাম ছাপিয়ে নিয়ে যাব। আমার বড় একটা প্রবন্ধ বেরিয়েছে এই মতুয়া সাহিত্য সংসদের পত্রিকায়, সেটার নাম হলো মতুয়া সাহিত্যের জনক কবি রসরাজ তারকচন্দ্র সরকার। কবি রসরাজ তারকচন্দ্র সরকার, তার প্রথম গ্রন্থটা বেরোয়, মতুয়া সাহিত্যের প্রথম গ্রন্থ 1900 খ্রিস্টাব্দে, 1307 বঙ্গাব্দে গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে, সুধন্য ঠাকুরের অর্থানুকূল্যে, মহানন্দ পাগলের প্রচেষ্টায়, এটা আমার বইতে আমি দিয়েছি। আর হরিলীলামৃতের আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞান, ঠাকুর যা লিখিয়েছেন, এই বইটা আমার ফুরিয়ে গেছে। মতুয়া জীবনী সাহিত্যের ইতিহাস, এখানে ঠাকুর পরিবার কেন্দ্রিক এই বইতে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড হলো ঠাকুরের ভক্ত জীবনী কেন্দ্রিক গ্রন্থ। সেখানে আমি পেয়েছি 86টা, আর ইংরেজি বাংলা হিন্দি সব, আর ওটাই পেয়েছি 88টা। এর ব্যাখ্যা আমি করেছি। আমাদের সুসাহিত্যিক এবং এই শিক্ষা অফিসার, আমাদের মতুয়ার এই কাজে আমাকে যিনি বেশি হেল্প করেছেন এই কবৎসর ধরে, তাদের মধ্যে শ্রীদাম বিশ্বাস, আমাদের সুভাষ তরফদার, আর অঞ্জন চৌধুরী। সে নিজের গাটের পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য জোগাড় করে আমাকে দিয়েছে। সেই বইটা আমার এই 5টি খণ্ডেই তাদের সম্পর্কে, যেমন কৃষ্ণপদ হীরা গোসাই, নলিনী গোসাই, সুরেন গোসাই, বিভিন্ন গোসাইরা যখন প্রথম দিকে এই আন্দোলনটা করেছিলেন বা মতুয়া ধর্ম প্রচার করেছিলেন, তাদের ইতিহাসটাও যেমনি আমি পেয়েছি, তেমনি এই সমাজের মধ্যে যারা সাহিত্য, মতুয়া সাহিত্য রচনা করেছেন। আমি উড়িষ্যার উপর আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি,
বহির্বঙ্গে মতুয়া সম্প্রদায় সমাজ সংস্কৃতি, এই বইটা হলো খুবই দরকার। এমএতে পাঠ্য এই বইটা 10-15 নাম্বার এইটা, এটা আমি এখন শুধু ওই নোট করে করে দিই, তাহলে সেইটা আমি লিখব। তাই আমি যদি আপনারা আশীর্বাদ করেন, কামনা করেন, যদি আমি আরো কয়েক বছর বেঁচে যাই, তাহলে আমি কয়েকটা প্রদেশ, বিশেষ করে উড়িষ্যায় আমার লোকের অবস্থান, তাদের দণ্ডকারণ্য প্রজেক্টের মাধ্যমে কিভাবে এখানে পুনর্বসতি হলো, তারপরে চৈতন্য দেবের আমল থেকে বাংলার সংস্কৃতির সঙ্গে ওড়িয়া সংস্কৃতির যে সম্পর্ক, সেটা আমি বিশ্লেষণ নানা জায়গায় করেছি। এ বইটায় আমি করব। আন্দামানের উপর আমার লেখা রয়েছে, উত্তরপ্রদেশ, নৈনিতাল, ছত্তিশগড়, এর উপর আমার লেখা রয়েছে। তাই এই বইটা একটু খাটলেই আমি বের করতে পারবো। এইখানে আমি চলে যাই আমার বক্তৃতার জায়গায়। আজকে ছোটবেলার থেকে জানতাম যে উড়িষ্যায় আমাদের লোকজন আছে। তখন আমি হরিচাঁদ সেবা সংঘ পত্রিকার থেকে সিদাম বাবুর লেখা পেতাম, আমি সুভাষ তরফদারের লেখা পেতাম। এই শুধু তাদের মুখে, আমি তখন কলেজে স্টুডেন্ট, তা আমি পেয়ে সমৃদ্ধ হতাম। কিন্তু আমাকে এই নিয়ে যে গবেষণা করতে হবে, এটা আমার ভিতর ছিল না। ডক্টর তুষার চট্টোপাধ্যায়কে 1996 সালে আমাদের এখানে আছেন, তাদের মধ্যে সুভাষ তরফদার, সিদাম বাবু, পাড়ি বাবু আর বল বাবু, এরা তখন আমার সঙ্গে যোগাযোগ করলেন। তখন আমি পিএইচডি করছি। মানে আমি কেন উড়িষ্যাকে আমি ভাগ্যবান বলে মনে করছি, আমি গুরুচাঁদ ঠাকুরের উপর বক্তৃতা করে গেলাম তুষার বাবুকে নিয়ে, আর তার 20 দিন পরেই আমার পিএইচডির রেজাল্ট বেরোলো 31শে মার্চ। এই জন্য আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই উড়িষ্যার মাটিকে, পটেরুর মাটিকে। কেননা পিএইচডিতে তো অনেক সময় কেটে যায়, আর আমার 9 বছর লেগেছিল এই পিএইচডিতে। তাহলে সেই পিএইচডি আমার হয়ে গেল। এরপরে মাত্র আমি 2.5 বছরের মধ্যে ওই 96 সালেই অধ্যাপক হিসাবে ঢুকলাম। তারপরে আমি 99তে জমা দিলাম আমি আমার ডিলিট গবেষণা। সেই 2000 সালের ডিসেম্বরের 31 তারিখে আমি পেলাম ডিলিট ডিগ্রি আপনাদের সমাজে। তাই আমার নামের পাশে যতই ডিলিট থাকুন না কেন, আমি যত বড়ই অধ্যাপক হই না কেন, যত বড়ই আমি বক্তা হই না কেন, আমি যখন আমাদের মধ্যে চলে আসি তখন ভাবি যে আমি কি মতুয়ার পায়ের ধুলি নিতে পেরেছি, আমি কি মতুয়ার আপন হতে পেরেছি। তাই এই পায়ের ধুলি যেন, চরণ ধুলি যেন আমার মাথায় থাকে চিরদিন। আমি এখানে কোনো প্রধান বক্তা নেই। গর্বটা আমি যখন সরকারের সঙ্গে লড়ি, বা আমি যখন এশিয়াটিক সোসাইটির সেমিনারে যাই, যখন আমি ইন্টারন্যাশনাল সেমিনারে যাই, প্রতি বছরই তো আমাকে যেতে হচ্ছে। আমি এবছরই 4টে ইন্টারন্যাশনাল সেমিনারে গেছি। যখন আমি বিদেশে যাই তখন ডক্টর বিরাট বৈরাগ্য, তখন আমার তেজ বীর্য। কিন্তু আমি যখন আসি আপনাদের মধ্যে, তখন আমি যখন আজকে সকালে গিয়ে অনিমেষ বাবু, আমাদের রঞ্জিত বাবু ওরা দেখা করলেন, সুভাষ বাবু দেখা করলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। শত বাধা বিঘ্ন অতিক্রম করে এই 75-76 বৎসর ধরে আমার আপন মানুষেরা পূর্ববঙ্গ ছেড়ে এই উড়িষ্যার বনভূমির মধ্যে এসে কত কষ্ট করে তারা নিজেদের সংস্কৃতি বজায় রেখেছে সগর্বে। তার জন্য আপনাদের আমার শ্রদ্ধা জানাই। কত কষ্ট গেছে। আমি তো উদ্বাস্তু ঘরের সন্তান, আজকে আমার কোনো অভাব নেই। অভাব একটাই আছে, যে আমার জীবদ্দশায় কি আমার সমাজের মানুষের মুক্তি দেখে যেতে পারবো। যখন শুনলাম উড়িষ্যায় পাট্টা দেওয়া নিয়ে গন্ডগোল হচ্ছে,
ওই উত্তরপ্রদেশে পাট্টা দিয়া নিয়ে গন্ডগোল হচ্ছে। আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নামে প্রেমে মাতোয়ারা হয়ে আমরা যতই যাই না কেন, আমরা ডঙ্কার ধরি দিয়েই অত্যাচারী শাসকের কাছ থেকেই আমাদের অধিকার বজায় রাখতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে। আমাদের এক হাতে মোর প্রেমের বাঁশরি, আর হাতে রণেতুর্য। যে মাকে ভালোবাসতে পারে, মাকে নিয়ে ভালো গান রচনা করতে পারেন, আবার যে মায়ের উপর যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে লড়াইও করে, এক হাতে রণতুর্য আর হাতে মোর প্রেমের বাঁশরি। তাই আমরা অশ্বিনী গোসাইয়ের গানে, তারক গোসাইয়ের গানে, আমরাও আচার্য দেবের গানে আমরা হরিলীলামৃত পাঠ করে যেমন আমরা অধ্যাত্ম কল্যাণ সাধিত করব, মতুয়া ধর্মের দুটি দিক, একটা হলো অধ্যাত্ম কল্যাণ আর হলো ইহ কল্যাণের দিক। হাতে কাম আর মুখে নাম, এটা আমি পরে ব্যাখ্যা করব। তাহলে আমরা যেন আমাদের অধিকার ছিঁড়েছিস, প্রিয়ারে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে আমি কি তোদের কখনো ভুলিতে পারি? আমার 14 পুরুষের ভিটে মাটি ছাড়া করেছিস যারা, তারা ভারত ভূমিতে এসেও যদি নাগরিকত্ব না পায় আমরা ছিনিয়ে নেব ডঙ্কার তালে তালে। আমাদের সেই হৃদয়ের মধ্যে থাকবে ভক্তি। মতুয়ারা যখন ডঙ্কা ধ্বনি নিয়ে এগিয়ে যায়, তাদের ভিতর থাকে ভক্তি, প্রেম, শ্রদ্ধা, আর থাকে রাগাত্মিকা ভক্তিতেই তারা কখনো অহংকার দেয়, কখনো শিশুর মতো কাঁদে, কখনো সে পায়ের ধুলি নিয়ে জীবন ধন্য করতে চায়। এই যে মতুয়ার ভাব, এই যে মহাপ্রেম, এই যে মহানাম, এটা আমি কোথাও গিয়ে পাই না। আমি যখন এমএ পড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের বাড়িতেই মহোৎসব আমার জন্মের আগের থেকে হয়ে আসছে, পূর্ববঙ্গে থাকাকালীন ব্রিটিশ পিরিয়ড থেকে। এদেশে এসেও তা আমাদের বাড়ি বড় মহোৎসব হয়। বাইরে একটা কল আছে, ভেতর বাড়িতে টিউবওয়েল আছে। আমার মা বলছে কি, চারি বোঝেন, চারি শব্দটা, চারি বা নাদায় জল রাখা রয়েছে, আর একটা জল চৌকি রাখা রয়েছে, আর গামছা রাখা রয়েছে। মা বলল কি, তোমাকে প্রতিটা মতুয়ার দল পা ধুয়ে দিতে হবে। আমার একটু অহংকার লাগলো। আমি ভালো বক্তা, ভালো ইউনিভার্সিটির ছাত্র সংসদের কালচারাল সেক্রেটারি, আমি ওই মতুয়াদের পা ধোয়াবো? এর পরপরই আমার অহংকারটা কেমন করে, আমি নিজের কথা নিজের মধ্যেই বলছি। তখন আমার ওই পা ধুয়ে দিয়েছে, কেননা মা ছিলেন খুব তেজস্বিনী, কেন 5-6 পর্যন্ত মা পড়িয়েছেন, ইংরেজি, বাংলা, অঙ্ক। তার মানে আমার মাও শিক্ষিত ছিলেন, মামা জেলা শাসক ছিলেন। তাহলে এদের মা বললেন কি, হরিনাম হচ্ছে। তখন আমাদের মহিলারা কিন্তু হরিনাম করতো না, সমাজের বেড়ি ছিল, কি ছিল তো, তারা আলাদা করে থাকবে বসে, পুরুষের জায়গা। আমি নিজে দেখেছি আমাদের ওখানে সমাজ সামাজিকতা নানা রকমের। কিন্তু আমার মা চুল এইরকম, আমার লম্বা মা তো, এইরকম লম্বা চুল ছেড়ে দিয়ে হরিনাম করছেন। আর আমাকে তখন মতুয়াদের এই চেঁচড়ির বাজনা ছিল না, তখন কাঠের ডঙ্কা আর ওই চামড়া দিয়ে ছাওয়া। হরিবোল বলছে, ডঙ্কায়ও বলে হরিবোল, চুলেও বলে হরিবোল, প্রতিটা অঙ্গ বলে হরিবোল। এখনকার চেঁচড়ি হরিনাম দেখলে ভাবি কি একই গোল্লাই গেল। তাই হরিনাম হচ্ছে ঊর্ধ্ব বেগেই উদ্দণ্ড কীর্তন করছে মতুয়ারা। আর সে স্বাস্থ্যবান কি, তখন মা আমাকে টেনে নিয়ে আসছে যে এদের মধ্যে হরিবোল দিতে হবে। তখন আমি এমনি এরকম করছি, হরিনাম হয়ে গেল। মা তেজস্বিতার মধ্য দিয়ে আমার হাতটা ধরলেন, বললেন কি, তুমি লেখাপড়া শিখছ কার জন্যে? হরিচাঁদ গুরুচাঁদের জন্যে। তুমি এখন অন্য বন্ধু বান্ধব পেয়ে গেছো, উচ্চ বর্ণের বন্ধু বান্ধব, কিন্তু তুমি মনে রাখো, হরিচাঁদ গুরুচাঁদ যদি না আসতেন তাহলে তোমার এই শিক্ষা হতো না, তোমার এই বন্ধু বান্ধব হতো না। তাই আমাদের এই মতুয়া ধর্মের মধ্যে তোমাকে আমি হাত ধরে ডেকে এনে হরিনাম করে তোমার মধ্যে যে অহংকার এবং আবিলতা, কলুষতা ঢুকেছে, সেটাকে তোমাকে আমি ধ্বংস করতে চেয়েছিলাম। সেদিন থেকে মেজে গেলাম বাবা হরিচাঁদের নামে।
তাই তো বলছি, যেখানে কীর্তন হয় সেখানে আমরা ক ভাই বোন। আমার ভাই হলো এমডি ডাক্তার, আমার বোন হলো প্রফেসর ডক্টরেট, এখানেও এসছে। আমার মেয়েও হলো ডক্টর এমডি ডাক্তার, জামাইও ডাক্তার ডক্টরেট অস্থি বিশেষজ্ঞ। আমার বাড়ির সবাই মিলে যখন হরিনাম করি সবাই দেখতে আসে যে এরা যদি এইভাবে হরিনাম করতে পারে। আমার বোন কখনো দুর্গা পুজোয় আমাকে ধুতি টুতি দেয় না, ওই বারুণীর দিনে আমাকে ধুতি পাঞ্জাবি দেবে, তাই পরে আমার বোনকেও আমরা কাপড় দিই, আমার মাকে সবাইকে নিয়ে। যে আমরা তখন দূর থেকে যখন দেখি হরিচাঁদের ফটোটা, যখন ঠাকুরনগরের দিকে আমরা ধাই হরিনাম করতে করতেই, তখন অটোমেটিক্যালি আমার চোখ দিয়ে জল পড়ে। ওই পুণ্য স্বর্গ পাওয়ার জন্য নয়, হে ঠাকুর তুমি যদি ওই মধু কৃষ্ণ ত্রয়োদশীতে আবির্ভূত না হতেই আমি চণ্ডাল থেকে যেতাম, আমি পোত থেকে যেতাম, আমি চাড়াল থেকে যেতাম, আমি মুচি থাকতাম, মেতর থাকতাম। হে ঠাকুর তুমি আমাদের মানুষ করেছো, তুমি আমাদের চাকরি দিয়েছো, তাই যে যার ভক্ত হোক না কেন, যদি কৃষ্ণ ভক্ত হন, অন্য ভক্ত যদি হন, হরিচাঁদের ঋণ কেউ অস্বীকার করতে পারবে না। হরিচাঁদ ঠাকুর যে কাজগুলো করে গেলেন, যদি ইতিহাসের পৃষ্ঠা থেকে মিলান, তাহলে আমার যে 5টা বই শেষ হয়ে গেছে, 6টা বই, সেই আমার এই 2 সেট বই বের করতে মানে 17খানা বই লেখা হয়ে গেছে। আমাকে এমপি প্রস্তাবও দিয়েছিল, আমাকে এমএলএ এর প্রস্তাব দিয়েছিল। এবছরও লোকসভার ভোটে 2টো কেন্দ্র ছেড়ে রেখেছে। আমি বলছি না আমি আমার পড়াশোনা করব। আমাদের উত্তম টুত্তমও জানে যে বিরাট বৈরাগ্যকে যদি ওই খাপের মধ্যে ফেলা যায়, তাহলে তো বিরাট বৈরাগ্য রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারবে না। আমার নামে এখনো কেস রয়েছে। আমার তো জন্ম এখানে 57 সালে, কিন্তু উদ্বাস্তুদের জন্য আমাদের সুবোধ বিশ্বাস, যে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, তার আমি ভাইস প্রেসিডেন্ট। সারা দেশে, বাংলা, পশ্চিমবঙ্গে আমরা যে আন্দোলন করেছি, কর্ণাটকে করেছি, ছত্তিশগড়ে করেছি, এখানে করেছি, আমি সেইটা পুলিশ কোর্টকে, আমার বোনকে বললাম কোমরে কাপড়টা গোজ, আর আমি ওই পুলিশের ব্যারিকেড ভেঙে আমি ঢুকে যাব, যে আমাদের এই অধিকার। বনগা কোর্টে আমার নামে মামলা হলো, আসামে মামলা হলো। আমি 6 দিন 2014 সালে 6 দিন অনশন করার পর ঠাকুর বাড়ি থেকে আমি রেল অবরোধ করেছিলাম, সেই কেসটাও রয়েছে। এই কথাগুলো কেন বলছি? যে আমাদের শুধুমাত্র চোখে জল ফেললে হবে না। আমি প্রেমিক যেমন হব ঠাকুরের প্রেমিক, তেমনি আমার অধিকার বুঝে নেওয়ার জন্য, আমার মাটির অধিকার বুঝে নেওয়ার জন্যই, আমার সমস্ত অধিকার বুঝে নেওয়ার জন্যই আমি সংঘবদ্ধ হয়ে আমার জীবন উৎসর্গ করার জন্যে আমি রাস্তায় নেমে আন্দোলন করব। এই হলো আমার মানসিকতা। তাই কোনো রাজনৈতিক দলের যদি আমি পকেটে পড়া হয়ে যাই, তাহলে কিন্তু আমি এই প্রতিবাদ করব না। এই বইতেই আছি, জেলা শাসককে ঘেরাও করছি, ওই মেদিনীপুর জেলা শাসককে ঘেরাও করছি দলবল নিয়ে। তাই আমি শুধুমাত্র রাতের পর রাত জেগে, কালকেও রাত্রে ঘুম হয়নি, আমি গান শুনেছি, তবে গানগুলো বেশ ভালো আমি শুনেছি। মনে হচ্ছে আমি আমাদের বাড়িতেই রয়েছি। আমাদের বাড়িটা এমন জায়গা, নদী, বিল, চারিদিকে মতুয়ার গ্রাম, রাত্রে ভেসে আসে। ছোটবেলায় যখন পড়াশুনো করতাম, মশারির থেকে পালান দিয়ে চলে যেতাম, তখন মতোরা রাত ভরে হলো গান করতো, অধিবাস করতো, করতো। আমরা খেয়ে দেয়ে লোকের মানে বিতরণ করে। আর আমাদের ওখানে তো বড় বড় মৎসব হয়, কেননা কোনো লোকের জমি 250 বিঘে, কারুর 50 বিঘে, কারুর 60 বিঘে। আমাদের গ্রামের আশেপাশে দিয়ে 12টা এমডি ডাক্তার হলো এই মতুয়া সমাজের। আমার গ্রামের 2 জন হলো আইএস অফিসার। তাহলে বর্ধিষ্ণু গ্রাম সব 48-50 সালে এসছে। তাহলে সেই সমস্ত গ্রামে আমার একটা স্বর্ণখালী গ্রামে 19টা মতুয়ার দল, তাদের বাজার, তারা হায়ার সেকেন্ডারি স্কুল মতুয়ারা করেছে।
তাহলে এই যে কাজটা ওদেশ থেকে আসার পর একটা গবেষণা চলছে, ওদেশ থেকে আসার পর কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান মতুয়ারা তৈরি করলো। মতুয়া নিয়ে এত গবেষণা হচ্ছে মতুয়াদের, তাই আপনাদের ভাবতে হবে। যখন আপনাদের এখানে পাঠানো হলো সেই 64 সালে ওই হযরত বাল যখন চুরি হয়ে গেল, তখন হলো যে দাঙ্গা হয়েছিল। খুলনা ছিল হিন্দু অধ্যুষিত জেলা, সেই জেলায় ওই 64 সালের পরেই হলো খুলনা থেকে লোক আসতে লাগলো। তাই দেখবেন উড়িষ্যায় খুলনার লোক বেশি, তাই না? খুলনার লোক বেশি। তাহলে আমাদের যে সংস্কৃতি গড়ে উঠেছিল পদ্মার দক্ষিণ পশ্চিম পাড়, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর, পাবনায়, তারপরে চিটাগঞ্জ, ত্রিপুরায় গোপাল সাধুর মাধ্যমে ত্রিপুরা রাজদরবারে মতুয়াদের গুরুচাঁদ চরিতের লাস্টের দিকে চলে যাবেন, দেখবেন যে সেখানে রাধাচরণ চক্রবর্তী, রাধাখেপার নাম শুনেছেন তো? রাধাচরণ চক্রবর্তী ব্রাহ্মণ, তিনি পৈতে ছিঁড়ে দিয়ে মতুয়া হয়েছিলেন গুরুচাঁদের আমলে। রাধাখেপা তিনি প্রচার করেছিলেন নোয়াখালী টোয়াখালী এই সমস্ত জায়গায়। আর আজকে উড়িষ্যার বুকে কারা কারা মতুয়া ধর্ম প্রচার করলেন প্রথম দিক থেকে এ পর্যন্ত, সেটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে আমাদের সুভাষ বাবুর লেখার মধ্য দিয়ে, আমাদের অঞ্জন বাবুর লেখার মধ্য দিয়ে, আমি আমার লেখার মধ্য দিয়ে, যে এই ইতিহাস সৃষ্টি করে যেতে হবে। যতদিন বাঁচবেন ইতিহাসটা সৃষ্টি করে যেতে হবে। তাই আজকে আপনাদের কয়েকটা বিষয় নিয়ে আমি বলতে চাইছি। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনের মাধ্যমে আমাদের কি কি উপকার করলেন, কেন আমি হরিচাঁদ ঠাকুরকে ভজব, কেন আমি গুরুচাঁদ ঠাকুরকে ভজব, কেন আমি তারকচাঁদ, গোপাল চাঁদ, রমণী গোসাই, নকুল সাধু, বিচারণ পাগল, দারিক পাগল, উপেন পাগল, এদের কেন আমি স্মরণ করব? এরা কি কাজটা করেছেন? আমাদের মহানন্দ আচার্যদেব কি কাজটা করেছেন? আজকে যদি হরিলীলামৃত না থাকতো, হরিলীলামৃত রচনার ইতিহাসটা আপনারা জানেন, সেখানে গোলক পাগলের ভূমিকা, সেখানে যাদব মল্লিকের ভূমিকা, সেখানে হলো যাদব ঢালির ভূমিকা, যাদব চন্দ্র গোস্বামী ঠাকুরের ভূমিকা, এবং সর্বোপরি গোলক পাগলের সেই হুঙ্কার ধ্বনি। তাহলে সেই তারক গোসাইয়ের যে লীলামৃত যিনি রচনা করলেন, আমাদের জীবনী সাহিত্যকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো হেজিওগ্রাফি আর একটা হলো বায়োগ্রাফি। হেজিওগ্রাফি কাকে বলে? সাধু সন্তদের জীবনী কাহিনী, সেখানে অলৌকিক তত্ত্ব থাকবে, অনেক কিংবদন্তি থাকবে। সেখানে আপনারা বাইবেল পড়েন, ত্রিপিটক পড়েন, আপনারা অন্যান্য চরিতামৃত পড়েন, চৈতন্য ভাগবত পড়েন, দেখবেন সেখানে সাধু সন্তদের জীবনীতে নানা অলৌকিক কাহিনী রয়েছে। আমাদের হরিলীলামৃতের মধ্যেও হরিলীলামৃত শুধুমাত্র বায়োগ্রাফি নয়, হরিলীলামৃত হলো হেজিওগ্রাফি, সাধু সন্তর জীবনী। অর্থাৎ আমার হরিচাঁদ ঠাকুর পূর্ণা অবতার, পূর্ণানন্দ, আসল হরির যে তাৎপর্য বহন করে, একাধারে হরিলীলামৃত ইতিহাস, আর এক দিক থেকে সেই সাধারণ মানুষের কথা, চালতের আম্বল, পুয়ে মাছ, নানা ধরনের শব্দ। আমাদের কথা তো অন্য কোনো গ্রন্থে নেই, আমাদের অন্য গ্রন্থে পাওয়া যাবে না। তাহলে সাধারণ মানুষের জীবন কথা, কৃষিজীবী মানুষের জীবন কথা, কৃষিজীবী মানুষ কেমন করে দলিত পতিত মানুষ জেগে উঠছে, সেই জাগরণের ইতিহাস, জমিদার যোদ্ধার ব্রাহ্মণ পুরোহিতের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে যে গ্রন্থখানি, সেই গ্রন্থখানি হলো হরিলীলামৃত। তাই হরিলীলামৃত আমাদের যেমন ধর্মগ্রন্থ, তেমনি ইতিহাস গ্রন্থ, তেমনি আমার সামাজিক গ্রন্থ, তেমনি আমার সর্বস্ব। হরিলীলামৃত যখনই প্রকাশ হলো 1323 বঙ্গাব্দে,
গুরুচাঁদ ঠাকুর এই 1323 বঙ্গাব্দে বইটা যাদের দিয়েছিলেন তারা কিন্তু অনেকেই পড়াশুনো জানতেন না। আমার গ্রামে একটা বই পেলাম, অরিজিনাল বই কোথাও খুঁজে পাই না। তখন আমি পেলাম এক বাড়িতে গিয়ে সালুদে বাঁধা রয়েছে, তাদের পূর্বপুরুষ গুরুচাঁদের কাছ থেকে নিয়েছিলেন, তারা বইটা ওইভাবেই পুজো করে। দেখি যে সেই সিদামু দিলেন, পেয়ে গেলাম সেই বইটা, এনে ঠাকুরনগরে দিলাম, 4 বছর রাখলাম, গবেষণার পর গবেষণা করলাম। আবার পেয়ে গেলাম ন্যাশনাল লাইব্রেরিতে গুরু হরিলীলামৃত। তারপরে পেয়ে গেলাম ক্যালকাটা রিভিউ, ইংরেজিতে যে পত্রিকা, সেই পত্রিকায় হরিলীলামৃতের রিভিউ বেরিয়েছিল সেই যুগে। সেই সমস্তগুলো আমার এই বইগুলো আমি ব্যবহার করেছি। তাহলে যে সমাজে মানুষের কোনো খাওয়া পরার ব্যবস্থা ছিল না, তাহলে এরকম অবস্থা কেন হলো? ভারতবর্ষের একটা লাইন আপনারা মনে করলেই আমার মানসিকতা বুঝে যাবে। ভারতবর্ষের বৈদিক ব্রাহ্মণ্য উচ্চ বর্ণের মধ্যে প্রচলিত যে ধর্ম, তার যে অত্যাচার, অনাচার, জাতপাত, অস্পৃশ্যতা, তার বিরুদ্ধে প্রতিবাদ করে যে ধর্মটার জন্ম হলো, সে ধর্ম হলো মতুয়া ধর্ম। অর্থাৎ জাতপাত, অস্পৃশ্যতা, আচার সর্বস্বতা, কৃচ্ছ সাধন, কুসংস্কার, এই যে ধর্মগ্রন্থের মধ্য দিয়ে বলা হয়, হিন্দু সংহিতা, মনু সংহিতার মধ্যে বলে দিল নারী নরকের দ্বার। যদি পড়েন, অনেকের সম্পাদিত বই আছে, এক একটা শ্লোক পড়বেন আর আপনার মধ্যে গায়ে জ্বালা দেবে। যে এই মানুষ, বাংলায় 2টো জাতি, রঘুনন্দন ভট্টাচার্যের নিদান অনুযায়ী, একটা হলো শূদ্র, অতি শূদ্র, অস্পৃশ্য, এই যে, আর এক হলো ব্রাহ্মণ। কায়স্থরাও অ্যাপ্লাই করেছিল, ক্ষত্রিয়ত্বের অ্যাপ্লাই, তারাও সরকার বলল যে না, তোমরা শূদ্র। তারা রঘুনন্দন ভট্টাচার্য। তাহলে এই শূদ্র মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষকে কারা নির্যাতন করেছিলেন শাস্ত্রের দোহাই দিয়ে? কারা? তারা হলো ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিত, যারা বেদকে উপলক্ষ করে, মনু সংহিতাকে উপলক্ষ করে, গীতা ভাগবতকে সঙ্গে করে আমাদের রোলার চালিয়েছে। সেই রোলারের বিরুদ্ধে প্রতিবাদের অপর নাম হরিচাঁদ, অপর নাম গুরুচাঁদ। এই লাইনগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে বোঝা যাবে যে হরিচাঁদ ঠাকুর ভারতবর্ষে 2টি ধারা, এটা আমি ইতিহাসের গবেষণার মধ্য দিয়ে বলছি। একটা হলো বেদ, উপনিষদ, পুরাণ আদিকে কেন্দ্র করে যে ধর্মের ধারা, আর একটা হলো তার প্রতিবাদের ধারা। বেদের সময় প্রতিবাদ ধ্বনিত হলো, গুরু বৃহস্পতি তিনি চারবাক দর্শনের মধ্য দিয়ে প্রতিবাদ করলেন। তাহলে বেদ কি? বেদে শোনা যায় সাম্যবাদ। কেমন সাম্যবাদ? নবশূদ্রদের বলা হয় কি, তোমরা সাম্যে দিও। কোনদিন পড়তে দিয়েছে? এই সংখ্যাগরিষ্ঠ মানুষদের, এই কৃষিজীবী মানুষদের, মৎস্যজীবী মানুষদের, তাদের আবার বৎসর করে গুরুকে দক্ষিণা দিতে হবে। কুলগুরু প্রথার নাম শুনেছেন আপনারা? মানে কুলগুরু মানে ব্রাহ্মণ গুরু, অমুক গ্রামের ব্রাহ্মণরা এসে মন্ত্র দেবে। আবার হলো বৈষ্ণব গুরু, নানাভাবে মন্ত্র দিয়ে, কিন্তু শোবে না। আমার টাইটেল দেখেই তো বুঝতে পারছেন আমার বৈরাগী টাইটেল, বৈরাগ্য। তাহলে আমাদের বাড়িতে 71 সালে, আমি তখন 8-এ পড়ি, আমার ঠাকুর দাদারা এসছেন, মানে বংশের, রাম কত্তাল দিয়ে হরিনাম আটটি আছে। আমার মাকে বলছে কি, মা তোমার রান্না তো আমি খাবো না। মা বলছে কেন? বাবা বলছে যে কেন কাকা? বলছে তোমরা তো অপবিত্র রয়েছো। তাহলে ওদের কাছে আমি অপবিত্র কিনা? আমার ভাই যখন এমডি পড়ে, ডাক্তারি পড়ে, আমি বললাম কি নিয়ে আয় তোর থার্মোমিটার, থার্মোমিটারে দেখতো আমি কতখানি অপবিত্র হয়ে গেছি। বলছে দাদা ওটা তো বুজরুকি, কাল্পনিক, ওটা মানুষকে বোকা বানানোর জন্যই করেছে। আমি বলছি দেখতো ব্রহ্মার মুখ থেকে ঋগ্বেদের 10ম মণ্ডল 12শ সূক্তে বলছে
ব্রাহ্মণের ব্রহ্মার মুখ থেকে হয়ে গেল, এরকম টান দিল, একটা ব্রাহ্মণ হয়ে গেল। আর যেই বাহু এইরকম করলো, ক্ষত্রিয় বেরিয়ে গেল। আর এই উরু যখন মিঠুনের ড্যান্স দিল, তখনই হয়ে গেল উরু থেকে এই ক্ষত্রিয়, এই বৈশ্য বেরিয়ে গেল। আর পায়ের তলা থেকে শূদ্র বেরোলো। ভাইকে বললাম, দেখতো ফিজিওলজিটা পড়তো, অ্যানাটমিটা পড়তো। বললো কি, দাদা নরনারীর মিলনে এইভাবেই তো হয়। তাহলে আমাকে মিথ্যা শিখিয়েছে না ধর্মের নামে? সেই ধর্মকে আমার মাথায় নিয়ে চলতে হবে, সেই বেদ বেদান্ত মাথায় নিয়ে চলতে হবে। সেই বেদের বিরুদ্ধে প্রতিবাদ করলেন বুদ্ধদেব 570 খ্রিস্টপূর্বাব্দে। সেই প্রতিবাদ করলেন আজীবক ধর্ম দর্শন, প্রতিবাদ করলেন জৈন ধর্মের সেই পার্শ্বনাথ মহাবীর, প্রতিবাদ করলেন আমার চৈতন্যদেব, প্রতিবাদ করলেন মীরাবাই, প্রতিবাদ করলেন গুরু নানক, প্রতিবাদ করলেন এই মধ্য যুগে সন্ত কবির, সন্ত গুরু নানক, সন্ত রবিদাস। এই যে ভক্তিবাদী আন্দোলনের মধ্যে আমি পার্থক্য দেখিয়েছি। আর্য ধর্ম, মতুয়া ধর্ম, বৈষ্ণব ধর্ম, মতুয়া ধর্ম, তার সাদৃশ্য কি? বৌদ্ধ ধর্ম এবং মতুয়া ধর্ম। এই বইটা একটা খণ্ডে আমি রেখেছি ওই শ্রীরাম বাবুর জন্য। সেইখানে এত পড়াশোনা করে করে আমরা দেখেছি যে প্রতিবাদী, তাহলে মতুয়া ধর্ম প্রতিবাদী গ্রুপ, সেই প্রতিবাদ করলেন কিসের বিরুদ্ধে? প্রতিবাদ ব্রাহ্মণ পুরোহিতের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ। তুমি তোমার সবকিছু জোগাড় করে দেবে, বৈষ্ণব গুরু এসে, ব্রাহ্মণ গুরু এসে, রেখে দাও, ব্রাহ্মণ গুরু এসে সমস্ত আপনাকে অপবিত্র বলবে। মতুয়ারা কি কখনো কোন মতুয়া যদি এরকম বলে, আপনারা আমাকে রিপোর্ট দেবেন? মতুয়ারা কীর্তন করবে, মতুয়া ভক্ত বাড়িতে নিজেরাই রান্না করবে, নিজেদের। আমাদের গোসাই দেখেছি আমাদের বাড়িতে এসে চাষবাসে তার শিষ্যদের লাগিয়ে দিত। বলতো কি, আমার বাবা যেহেতু গোসাই ছিল, বললো যে এই জমি জায়গা এই কদিনের মধ্যে করে যেতে হবে, অর্থাৎ হাতে কাম করতে হবে আর মুখে নাম করতে হবে। মতুয়া ধর্ম তাই যারা সন্ন্যাস নিয়ে চলে যান, তারা হলো আত্মমুক্তির জন্য। যে আত্মমুক্তি মতুয়া ধর্মে অস্বীকৃত, মতুয়া ধর্ম স্বীকার করে না। মতুয়া ধর্ম হলো সমষ্টির মুক্তির কথা বলে। সেই মুক্তি হলো আমার এই বাস্তব জগতের, অর্থাৎ জমিদারের পীড়ন থেকে আমাকে রক্ষা পেতে হবে, আমাকে অশিক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে চাষবাস করতে হবে, আমাকে চাকরি করতে হবে। এই যে আমি হাতে কাম করছি, আর বারবার অফিসে গিয়েও, আমি তো নিজে তো এখনো তো চাকরি করি, মাঝে মাঝে মনে মনে তো রয়েছে। ক্লাসে পড়াতে যাচ্ছি, লিঙ্গুইস্টিক্স পড়াতে যাচ্ছি, ভাষাতত্ত্ব, তখন ওই আর্য অনার্য বিভিন্ন জায়গার ইন্দো এরিয়ান ভাষা টাষা পড়াতে যাচ্ছি। সেখানে দেখি কি, আমি সঙ্গে সঙ্গে যখনই ক্লাসে, এম এ ক্লাসে ধরুন 150 ছাত্র, তখন ডায়াসের উপর উঠে আমাকে পড়তে হবে। তার মানে আমি তখন একটা প্রণাম করছি। আমার মা এইটা শিখিয়ে দিয়েছিলেন যে তোমাকে সব জায়গায় নিয়ে যায়, দুর্গা পুজো মন্দিরের উদ্বোধনে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তাহলে তুমি কি করবে? না, তুমি হরিচাঁদের পদে তুমি নৈবেদ্য হিসাবে, তুমি হরিচাঁদ গুরুচাঁদের পদে নৈবেদ্য। তাই তুমি যখনই অন্য জায়গায় যাবে, তখন তুমি চোখ বুঝে এরকম করে তোমার এই জায়গায় নিয়ে আসবে হরিচাঁদ গুরুচাঁদ। অর্থাৎ তুমি হরিচাঁদ ছাড়া, গুরুচাঁদ ছাড়া পুজিব না সেই দেবতারে যে আমারে পাঠালো অপমানের অন্ধকারে। যে দেবতা আমাকে উঠতে দেয়নি, যে দেবতা আমাকে মন্দির দেয়নি, যে দেবতা আমাকে অস্পৃশ্য করে রেখেছে, আমাকে পথ চালাল বলে, মুচি বলে আমাকে গালাগালি দিয়েছে, তারা আমার দেবতা হতে পারে না। আমার দেবতা হরিচাঁদ, আমার দেবতা গুরুচাঁদ। আমরা দেখুন, মতুয়া ঘরের ছেলে মেয়েরা শনি পুজো দেওয়ার জন্য শনিবারে যায়। আমি তখন ভাবি কি, এই দেখুন একটা আষাঢ় মালা ছাড়া
আমার বোনের গলায় তো এর থেকে বড়টা নিয়ে কলেজে ঢোকে, আমি তো ইউনিভার্সিটির অধ্যাপক, সে হলো কলেজে। তখন দিদিমা অধ্যাপিকারা বলে কি এটাকে আপনার ফ্যাশন? বলছেন না, এটা আমার প্রতীক, এটা আমার বাঁচার প্রতীক, আবার এইটা হলো আমার চিহ্ন, আমার প্রতীক নিয়ে আমি তাই যেখানেই যাব সেখানেই আমি করব। তাই আপনাদের গলায় যখন আচার মালা দেখছি, আমার প্রণাম জানার ইচ্ছে করছে যে আমার আচার মালা দিলেন ঠাকুর মাতা শান্তি দেবী। সে ঘটনাগুলো আপনারা জানেন। তাহলে মতুয়া হয়ে আমরা তো হরিচাঁদ গুরুচাঁদ একেশ্বরবাদী, তাহলে আমি বহুত্ববাদকে আমি কেন স্বীকার করব? আমি কোনো ঘৃণা করলাম না। দাসত্ব প্রথার বিরুদ্ধে দাস করে রেখেছিল ইউরোপে, আমাদের দেশেও কৃষকদের দাস করে রেখেছিল। যখনই কোনো বিপ্লব ঘটে সেই তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়। কিন্তু হাজার হাজার বৎসর ধরেই ব্রাহ্মণ্যবাদ আমাকে দাস করে রেখেছে, আমাকে অস্পৃশ্য করে রেখেছে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলো না, বরঞ্চ যারা ঘৃণা করে তাদের কাছে গিয়ে আমি থালাটা পেতে দিই, আপনার চরণ ধুলি দেন, আমি আপনাদের চরণ ধুলি নিয়ে ধন্য হব না। এই মানসিকতা আমরা তো, আমার আংটি কিন্তু 10টা আংটি পরতে পারি, কেননা আমি 7টা আংটি পেয়েছি বিভিন্ন জায়গার থেকে পুরস্কার। 33 গ্রামের একটা চেন পেয়েছি, বাংলাদেশ সরকার দিয়েছিল, কেন বাংলাদেশের উপর বক্তৃতা করতে শাহজাহানের হাত দিয়ে দিয়েছিল। তাহলে আমি হরিলীলামৃত যখন আমি পড়ি, পরীক্ষিতের উপাখ্যান, কলি তুমি কোথায় গেলে, কোন জায়গায়, তাই মতুয়াদের শুধু দ্বাদশ আজ্ঞা নয়, 7ম নিষেধাজ্ঞা আছে। মতুয়া হলাম, এদিক থেকে মদ গাঁজা খেলাম, মতুয়া হলাম, পর নারীর কাছে চলে গেলাম না, তাহলে কি লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে। তাহলে আজকে আমার যদি আংটি দিয়ে, আমার যদি গোমেদ দিয়ে আমার যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে ডঙ্কার তালে তালে হরিবল দিয়ে মাথা ঝাঁকিয়ে আমি কি করলাম? আমার তালে হরিচাঁদের উপর বিশ্বাস নেই, আমার ওই আংটির উপরে বিশ্বাস না। আমার হরিচাঁদে কই, আমাদের বাড়িতে কোনদিন ব্রাহ্মণ পুরোহিত কোন শ্রদ্ধা অনুষ্ঠানও, কে কি মনে করবেন আমি যেহেতু খোলা বাজার, আমি মতুয়ার, যেটা আমি কতখানি সেটা যদি আপনাদের বিচার না করতে হয়, আমি নিজে বড় হব কেন? আমি যতখানি দোষ ত্রুটি হোক আর ভালো হোক সেটা তো আমি বলে যাব। আমার বাবা মারা গেলেন 1991 সালের 92 সালের 2রা অক্টোবর। আমাদের সবাই বাবা বলল কি, দেখো তোমরা তো, বাবাও শিক্ষিত ছিলেন, পিয়ার ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরতেন, যে আমি চিরদিন হরিবল দিয়েছি, আমি হরিলীলামৃত পাঠ করেছি, তাহলে তোমরা আমার বুকে রাখবে হরিলীলামৃত, নট গীতা, নট ভাগবত। আমাকে গীতার মধ্যে আমাকে চাতুর্বর্ণ মায়া সৃষ্টা বলে 6047টি জাতিকে 43টি জাতিকে বিভক্ত করেছ। হে শ্রীকৃষ্ণ, হে রামচন্দ্র, তুমি আমার গলা কাটলে কেন? সম্মুখের তুমি কত বড় অবিচার করেছ। আধুনিক 20 শতাব্দীর ওঠো বীর, জাগো জাগো বীর, নতুন চেতনায়, নতুন ভাবনায়, নতুন শিক্ষা গুরুচাঁদের কাছ থেকে পেয়ে শাস্ত্র আমাকে ভয়ে দেখিয়ে করেছে নির্জলা, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। তাহলে আমাকে শাস্ত্র বিচার করতে হবে, নির্বিচারে আমি কেন? আমার বাবা মরে গেলে আমি চুল কাটলাম না, ওই আমি তো তখন পিএইচডি করিনি। যদি মানুষের বাধা আছে, প্রতিবন্ধক আছে, সংস্কার, এক হলো রাজনৈতিক বন্ধন, এক হলো সামাজিক বন্ধন, এক হলো অর্থনৈতিক বন্ধন, আর একটা হলো মনস্তাত্ত্বিক বন্ধন। আমরা মনস্তাত্ত্বিক বন্ধন থেকে মুক্ত হতে পারি না বলে ওই সরস্বতী পুজোর দিন সরস্বতী নিয়ে আসি। কেননা সরস্বতী, হে সরস্বতী, তোমাকে আমার মানুষ কত সুন্দর করে পুজো করেছে, হে লক্ষ্মী মাতা কত পুজো করেছে, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের আবির্ভাবের আগে আমার মানুষ কেন একটা শিক্ষিত হলো না? 1907 সালের আগে আমার এই জেলে, মালো, মুচি, কাপালি, নবশূদ্র, মাহিষ্য, পৌণ্ড, ক্ষত্রিয়, এদের কেন চাকরি ছিল না? চাকরির জন্য লড়াই করলেন তো গুরুচাঁদ ঠাকুর। একটা
পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। গরুচাঁদ ঠাকুর লর্ড ল্যান্সলটের কাছে কি নিয়ে গেছিলেন ইংরেজিতে। এই যে সাদা দেখতে পাচ্ছেন, লর্ড ল্যান্সলটের কাছে 1907 সালে চাকরির জন্য আর স্কুল স্যাংশনের জন্য 1067টি স্কুল শুধু ঢাকা ডিভিশনে নির্যাতিত শ্রেণীর জন্য গুরুচাঁদ ঠাকুর অনুমোদন করিয়ে আনলেন। তখন ব্রিটিশ বাংলা, আসাম আর পূর্ববঙ্গ দিয়ে আলাদা রাজ্য, আর পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য। গুরুচাঁদ ঠাকুর অসহযোগ আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করলেন না। কেন করলেন না সেটা আপনাদের বিচার করতে হবে। মতুয়া ইতিহাস জানতে হবে, দর্শন জানতে হবে। মতুয়ারা কোন দর্শনে বিশ্বাসী, তাদের সামাজিক দর্শন, তাদের রাজনৈতিক দর্শন, তাদের সাংস্কৃতিক দর্শন, তাদের অধ্যাত্ম দর্শন, সমস্ত মিলেই হলো মতুয়া দর্শন। তাহলে সেই মতুয়া দর্শনে কি বলছে, হাতে কাম আর মুখে নাম, ওই সেই কথাটাই যাই যে হরিচাঁদ গুরুচাঁদ না আসলে আমার চাকরি হতো না। ক্ষত্রিয় সমাজের মৃত্যুঞ্জয় জোয়ারদার, যিনি 1.5 কোটি দিয়ে টাকা দিয়ে 3 তলা মতুয়ার হরিচাঁদ মন্দির করেছে সোনারপুর, আর 5 কোটি টাকা দিয়ে হলো বাণিজ্যিক ভবন, তার মাথায় উঠছে 5 তলার উপর উঠছে পতাকা। বাড়িতে 4 তলা, বাড়ির সামনে হলো রবীন্দ্রনাথের দাঁড়ানো মন্দির, দাঁড়ানো মূর্তি, আর হরিচাঁদের দাঁড়ানো মূর্তি। আর ওই বাণিজ্যিক ভবনের সামনে তারক গোসাই এত বড় পিলারের উপর, মানে আমার মাথা সমান, তার উপর দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম যে আপনি এত টাকা খরচ, বলছে কি আমরা 4 ভাই ইঞ্জিনিয়ার। যদি চেতনা না জাগাতেন গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তাহলে আমি ওই দক্ষিণ খুলনা বা সাতক্ষীরার থেকে এই পশ্চিমবঙ্গে এসে আমি টিকতে পারতাম না, আমি চাকরি পেতাম না। আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে এত টাকা পয়সা এত ইনকাম করেছি, তাই ঠাকুরের জন্য তো আমার এটা করতেই হবে। তাই আমরা যদি, তিনি আমার বইতে প্রকাশে 50,000 টাকা গত মাসে দিয়েছিলেন। তিনি বলল যে বিরাটবাবু, আপনার বইতে আমি দান করছি না, আপনার মহৎ কাজে আমি অংশগ্রহণ করছি। এরকম ভক্তকেও পাই। আমি যখন ওরাকানিতে মন্দির তৈরি হচ্ছে 16 সাল না 17 সালে গুরুচাঁদ মন্দিরে, আমি তখন চোখের জলে বলছি, আমার বোনকে ফোন করলাম, আমার স্ত্রীকে ফোন করলাম যে আমি এখানে 1 লক্ষ টাকা দিতে চাই। বলছে হ্যাঁ তুমি দিয়ে এসো। তা 50,000 টাকা দিয়ে এলাম, আর নকুল বিশ্বাসকে দিয়ে 5 লক্ষ টাকা দিলাম। সেখানে যে 1 কোটির উপরে মন্দির হচ্ছে গুরুচাঁদ মন্দির। তখন আমাদের বাড়ির বিশ্বাস যে 1 হাত দিয়ে দিলে, কেন আমাদের কিছু ছিল না, প্রকাশ্যে বলে যাচ্ছি, কেউ যদি বলেন আমি ঝিয়ের পুত্র, আমি তাই। আমাদের তখন চাল, মাইল, ভুট্টা কিছুই পাওয়া যেত না। ওই কলমি শাক তুলে আনতাম, ওই ঘেসু তুলে আনতাম, ওই কচু তুলে আনতাম, আমার মা তেঁতুল দিয়ে রান্না করে দিত। আর মতদের পা ধরে কান্ত যে এদের জন্য অভাব থাকে না, তাইতে বাড়ি গাড়ি সমস্ত হয়েছে। একটা গাড়ি নয়, 3খানা গাড়ি। তারপরে এত কলকাতার বাড়ি, দেশের বাড়ি, জমি জায়গা, পুকুর বাড়ি। তাহলে কি আমার মা বাবা যেখানে আমাদের তাই হরি নামে কি দিতে পারে, ঐহিক সম্পদ দিতে পারে, আবার অধ্যাত্ম সম্পদ দিতে পারে, বিদ্যা দিতে পারে। আমরা কয় ভাই বোন মিলে পড়াশোনা করলাম, পড়াশোনা করে তো আমাদের এত ডিগ্রি হলো, এত অর্থ হলো। তার আজকে আমি যখন 18 লাখ টাকা দিয়ে আমার এই বই বের করতে যাচ্ছি, আমার ওয়াইফ বলল কি তুমি ওই বাড়ির ওইটা ছেড়ে একটা এই করো। আমি বলছি না, আমার এই টাকার আশা করো না। আমাকে আমার মা বাবা ছেড়ে দিয়েছিল মতদের দলে, আমি নাকি অসুস্থ ছিলাম, আমার এই পর্যন্ত চুল ছিল, তাই মা বাবা বলেছিল ও যদি কোনোদিন কামাই করে ও যেন মতদের কাজ করে। তাই আমি রিটায়ার করার পর এই টাকা দিয়ে কিন্তু আমি বই ছাপাবো। আমি সেই বই ছাপানোর কাজে লেগে গেলাম। তাই আপনাদের আরো আমার 5খানা বই, বড় বড় বই রয়েছে, সেটা আমি আপনাদের কৃপা হলে, আপনাদের ই হলে আমি নিশ্চয়ই পারবো। এবার আমি কি সময় হয়ে গেছে নাকি, তাহলে একটু বলবো আর একটু।
শোনেন আমার মায়েরা, একটু চিন্তা করুন, আমার হরিচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুর না হলে আপনাদের এই যে সভায় বসার অধিকার ছিল না। পর পর করে আমি তো প্রথমই বলেছি, আমার বক্তৃতার প্রথমটাই হলো যে কেন হরিচাঁদ গুরুচাঁদের নামে আমরা কেন পুজো দেব, কেন হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদকে আমরা শ্রদ্ধা করব। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কি করেছিলেন ইতিহাসের আলোকে যদি বলা যায়, ভারতবর্ষের শিক্ষার অধিকার, ভারতবর্ষের শিক্ষার ইতিহাস, আমার শিক্ষা অফিসাররা আছেন, তাহলে ভারতবর্ষের ধর্মীয় ব্যবস্থা, ভারতবর্ষের সামাজিক ব্যবস্থা, ভারতবর্ষের শিক্ষার ব্যবস্থার সেই ইতিহাসটা জানতে হবে। রমিলা থাপারের বই পড়তে হবে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন বইটা পড়তে হবে, যে সেই সময় হিন্দু শিক্ষা ব্যবস্থায় একটা মানুষ একদিনে কি কারণ না থাকলে কার্য হয় না। দেশভাগ হয়েছিল বলে উড়িষ্যার এই পটেরুতে আমরা এসে উপস্থিত হয়েছি, আমরা পিভি যে কি 14 নম্বরে আমরা উপস্থিত হয়েছি, তাই না? তাহলে কারণ ছাড়া কি কখনো আমাদের থাকার কথা তো যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুরে, তাহলে কেন আমরা এখানে চলে এলাম? তাহলে আমার মানুষ সেই পূর্বের হাজার হাজার বৎসর ধরে কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে ধর্মের অধিকার নেই, সেইখানে শিক্ষার অধিকার নেই। বিদ্যাসাগর ভারতীয় শিক্ষা ব্যবস্থায়, বিদ্যাসাগর হিন্দু শিক্ষা ব্যবস্থার, বিদ্যাসাগর বাঙালি সমাজ, বিনয় ঘোষের শিক্ষা ব্যবস্থায় শ্রমণ এবং সাধারণ মানুষের শিক্ষা সালে বিদ্যাসাগরের কাছে, সেখানেও পার্লামেন্টে পাস হলো সাধারণ মানুষের শিক্ষা দিতে হবে। সাধারণ মানুষ যারা জেলে, উচ্চ বর্ণের ব্রাহ্মণরা, পৌণ্ড্রপদ, তারা তো চায় না। শিক্ষার ব্যবস্থা ছিল তখন, অ্যাপ্লাই করেছিল মাত্র কায়স্থ, আর কেউ সুবর্ণ না, উঠাউঠি করবে না, নমদ পদ এরা নয়। তাহলে অ্যাপ্লাই করেছে, কায়স্থরাও চান্স পায় না। সুবর্ণ বণিকের কথা, ব্রিটিশের ওই চিঠি পাওয়ার পর বিদ্যাসাগর মিটিং ডাকলেন গভর্নিং বডির, তিনি নিজে বলছেন উচ্চ কুলীন কায়স্থকে দেওয়া যেতে পারে, কিন্তু সুবর্ণ বণিক জাতের বিচারে অনেক নিম্নে, তাদের দেওয়া যায় না। সরকার পোষিত সংস্কৃত কলেজ কিন্তু সরকার এডেড কলেজ ছিল, তাহলে সেখানে ঢুকতে দিতে পাচ্ছেন না। তারপরে বিদ্যাসাগর 1859 সালে আর একটা মারাত্মক কথা বললেন, লর্ড পিটার গ্র্যান্টকে চিঠি লিখছেন, এখনো উচ্চ বর্ণের মধ্যে শিক্ষা দিতে হবে, এখনো শিক্ষা দেওয়া যাবে না সাধারণ মানুষকে। বিদ্যাসাগর বলছেন, কোন বিদ্যাসাগর? বিদ্যাসাগর যে বহু বিবাহের বিরুদ্ধে লড়লেন, বিধবা বিবাহের জন্য লড়লেন। বহু বিবাহ কাদের মধ্যে ছিল? কায়স্থ ব্রাহ্মণ, তা কুলীন কায়েত, সেনগুপ্ত, গুপ্ত, দাশগুপ্ত, এরা হলো ভারতবর্ষের বা বাংলা 1.25%, মানে 1%-এর একটু উপরে। ব্রাহ্মণ হলো 3.25%, কায়স্থ হলো 2.25, তাহলে 6% মানুষও নয়। তাহলে বিদ্যাসাগর, রামমোহন, আমাদের মধ্যে তো সতীদাহ প্রথা ছিল না। আমাদের এই যারা রয়েছেন পৌণ্ড, ক্ষত্রিয়, নমশূদ্র যারা, আমার হরিচাঁদ তখন কি বললেন, এটা আমি এশিয়াটিক সোসাইটিতে আমার একটা বক্তৃতা ছিল, নর্থ ইস্ট ইন্ডিয়ার রিলিজিয়ান অ্যান্ড মুভমেন্ট, তার উপর আমি বলেছিলাম এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। কত বড় কথা বলুন তো! ব্যভিচারী হচ্ছে, 250টা বিয়ে করে, 300টা বিয়ে করে, গৌরীদান প্রথার মাধ্যমে নব বালিকাকে বিয়ে করলো 80 বছরের বুড়ো। তাহলে কামজ প্রবৃত্তি কি তার চরিতার্থ হলো? লাস্টে শরৎচন্দ্রের উপন্যাসে বামুনের মেয়ে উপন্যাসটা পড়ে দেখবেন যে সেটা নাপিতের মেয়ে। এই যে ফল্গু ধারার মধ্যে দিয়ে ব্যভিচার ঢুকেছিল, অধপতন, নৈতিক অধপতন ঢুকেছিল। কেমন করে সহজিয়া ধর্মের ভেগ ধরে ভেগধারী বৈরাগীকে ভিক্ষা নাহি দেবে। হরিচাঁদ ঠাকুর দেখুন কত বড় প্রতিবাদ, তার সামাজিক প্রতিবাদ, তার ধর্মীয় প্রতিবাদ, না খাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ,
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। তাহলে সমস্ত জায়গায় হরিচাঁদ ঠাকুরকে তাই বলা হয় তিনি সমাজ বিপ্লবী। গুরুচাঁদ ঠাকুর সমাজ বিপ্লবী, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। ইংরেজিতে অনেকখানি লেখা আছে ডক্টর তুষার চট্টোপাধ্যায় যে ষোড়শ শতাব্দীর নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব হলো চৈতন্যদেব, আর রামমোহন হলো ঊনবিংশ শতাব্দীর। কিন্তু অন্তজ বাংলার নবজাগরণের প্রতিকৃত হলো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। এইখান থেকে আমাদের বুঝতে হবে কলকাতাকে কেন্দ্র করে নারী বিদ্যালয় হলো, কলকাতাকে কেন্দ্র করে সতীদাহ প্রথা নিবারণ হলো, কলকাতাকে কেন্দ্র করে বহু বিবাহ নিবারণ হলো, বিধবা বিবাহ নিবারণ হলো এবং স্কুল কলেজ তৈরি হলো। কিন্তু যেখানে সাঁওতাল পল্লী, যেখানে পৌণ্ড ক্ষত্রিয় পল্লী, যেখানে নমর পল্লী, যেখানে বাগদিদের পল্লী, সেখানে কলকাতার কোনো প্রভাব পড়ল না। তাই তো কলকাতা কেন্দ্রিক রেনেসাঁসের সীমাবদ্ধতা, শহর কেন্দ্রিক উচ্চ বর্ণের মধ্যে এ সমস্ত বইতে এগুলো পাবেন আপনারা। যে সেই রেনেসাঁস আমাদের একজন বই লিখেছেন যে আমরা মানে উকিল, জজকোর্টের উকিল নমশুদ্ধ লিখে আমাকে বইটা দিতে এসছে। সেখানে দেখলাম কি আমরা বিবেকানন্দের ফসল লিখছে। আচ্ছা, আপনি হরিচাঁদের ফসল না, আপনি গুরুচাঁদের ফসল না, বলুন বিবেকানন্দর রচনা বলি আমি তন্ন, কেননা আমার কাছে দুটো পিএইচডি করেছে বিবেকানন্দের উপর। বলুন বিবেকানন্দ কোন জায়গায় স্কুল তৈরি করলেন? 1862 সাল, 1863 সাল বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্ম যখন, তখন গুরুচাঁদ ঠাকুরও ছোট এবং বিবেকানন্দ বিদেশে যাচ্ছে। তাহলে বিবেকানন্দ বলছেন চণ্ডাল ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী আমার ভাই, দরিদ্র ভারতবাসী আমার ভাই। এই তিনটে ওয়ার্ড আপনি ব্যাখ্যা করুন। এটা আমার এই বইটায় আছে যে বিবেকানন্দ নব্য হিন্দু মুভমেন্ট, রামকৃষ্ণের ইতিহাস থেকে বলছি, দুঃখ পেলে হবে না, যে বিবেকানন্দ বলছেন চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তাহলে চণ্ডালত্ব দূর করা মানে চণ্ডালত্ব মানে আনটাচাবিলিটি, আনটাচাবিলিটির বিরুদ্ধে, অস্পৃশ্যতার বিরুদ্ধে বিবেকানন্দ তুমি কোন জায়গায় আন্দোলন করলে? গুরুচাঁদ ঠাকুর ৩,৯৫২টি স্কুল বাংলার বুকে তৈরি করলেন। এমনকি সাঁওতাল পরগনায় গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফলে 265টা স্কুল সাঁওতাল পরগনায়, সেই ইংরেজি ডকুমেন্টগুলো আছে আমাদের কাছে। উড়িষ্যারই একজন ওড়িয়া ভদ্রলোক পিএইচডি করেছেন, সেখানে তার ইংরেজিতে লিখছে যে গুরুচাঁদ ঠাকুর সে পেয়েছে সেই ইয়ের থেকে যে 1760টা স্কুল তৈরি করলেন। এই যে ইতিহাসের প্রেক্ষাপটে যদি দেখা যায় যে শিক্ষা আন্দোলনে কে, ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে কে, আবার হরিচাঁদ গুরুচাঁদ। আজকে যে উড়িষ্যায় আপনারা রয়েছেন, 1860 সালে 6 সালে ব্রিটিশের ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে দখল করে নিল এই পুরীর মন্দিরকে। পুরীর মন্দির দখল করে নেওয়ার পর পুরীর 3500 পান্ডারা বলল আমরা স্বপ্নে দেখেছি আপনারা আমাদের অধিকার করে নেবেন। এটাও বইটা যদি আনতাম আজকে আমি অনিমেষ বাবু এদের দিতে পারতাম। একেবারে সরকারি সেই ব্রিটিশের সেইগুলোই আমরা তুলে তুলে ধরেছি। 1806 সালে 9 সালে লিস্ট তৈরি করলেন। 9 সালে লিস্ট তৈরি করার পর সেখানে 17টা জাতিকে নিষিদ্ধ করলো। একটা জাতি হলো রবীন্দ্রনাথের পিরালি ব্রাহ্মণ 12 নম্বর সিরিয়ালে, আর 11 নম্বর সিরিয়ালে চণ্ডাল, চাড়াল, চাং, নমশূদ্র। না, 3টে শব্দ, নমশূদ্র অবলিক চণ্ডাল অবলিক চাড়াল। মানে উড়িষ্যার বালাসর বা ওই সমস্ত জায়গায় আদি নমশূদ্রদের বাস আছে। এই সেই জন্য আমরা সেখানে শুধু যে পূর্ববঙ্গের থেকে আপনারা এলেন তাই নয়, এর আগের থেকে, কেন বালাসর নমশূদ্র সম্মেলন হয়েছে এই ব্রিটিশ পিরিয়ডে। বালাসর মানে যে বালেশ্বর। তাহলে এই সমস্ত জায়গায় বালেশ্বর থেকেও আমাদের একজন এমএলএ হয়েছিলেন সেই ব্রিটিশ পিরিয়ডে।
তাহলে মেদিনীপুরের কাছেই তো উড়িষ্যা, সেখানেই নবশূদ্রদের বলতো খাদাল, সে ডকুমেন্টগুলোও রয়েছে। নবশূদ্রদের মধ্যে মধ্যবঙ্গে 12টা ভাগ করলেন ব্রাহ্মণরা। প্রথম যে আমরা বিদেশ থেকে যে ইতিহাস বইটা পাচ্ছি, সেখানে পৌণ্ড ক্ষত্রিয় নবশূদ্ররা এক বৃন্তে ছিল, এক বৃন্তে, মানে এরা একটা জাতিতে ছিল, মানে বঙ্গ জাতি। সেই জন্য দেখবেন নবশূদ্র পৌণ্ড ক্ষত্রিয় দেহগত কোনো পার্থক্য আছে না। তারপরে ভাগ হয়ে গেল। এই নবশূদ্র বাংলার বুকে এখনো সর্বভারতীয় ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ বাঙালি, সংখ্যাগরিষ্ঠ বাঙালি। বাংলাদেশে 2 কোটি হিন্দুর মধ্যে 87% হলো নবশূদ্র মতুয়া, এবং দক্ষিণ খুলনা সাতক্ষীরার ওই পৌণ্ড ক্ষত্রিয় সব মতুয়া। তাহলে এই যে বাংলায়, আসামে এদের বাস ছিল, আসাম, ত্রিপুরা, মেঘালয়। আজকে আসামে 19 লক্ষ যে বেনাগরিক হয়েছে, তার 12 লক্ষ নবশূদ্র। তাহলে এই যে আমাদের উপর এখনো রোলার চলছে, ধর্মীয় এবং রাজনৈতিক সামাজিক সমস্ত রোলার চলছে। সমাজ সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাহলে আবার পুরীর মন্দিরে আমাকে ঢুকতে দিল না। 1310 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ গেলেন, তাকে ঢুকতে দিল না। আমার হরিচাঁদ দ্বাদশ আজ্ঞায় কি বললেন? ওদের মন্দিরে যেতে হবে না। দ্বাদশটি আজ্ঞা যদি পালন করা যায়, দেখুন মতুয়ার অধ্যাত্ম তত্ত্ব, লোকে বলে কি মত ধর্ম খুব সহজ। হ্যাঁ, চুল রাখলাম, বড় মালা নিলাম, ডঙ্কা বাজালাম, হরিবোল দিলাম, এমতো হওয়া সহজ। কিন্তু একই বাড়িতে থাকতে হবে। গুহা কন্দরে গেলে নারীর মুখ না দেখলে নিজের কাম প্রবৃত্তিকে জব্দ করা যায়, কিন্তু সংসারে থেকে নিজ নারীকে নিয়ে ব্রহ্মচারী হতে হবে। এবং পরনারী মাতৃবৎ মিথ্যা নাহি কবে, পরপতি পরসতী স্পর্শটা করিবে। এ তাহলে কি কঠিন কাজ? এই তো একসঙ্গে আমরা হরিবোল দিই, অর্থাৎ ওই স্পর্শ নয় যে আমি যখন হরিনাম করছি, নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। তার কাম প্রবৃত্তি ওই যে হরিনামের ফলে দমিত হয়ে গেছে, নিয়ন্ত্রিত হয়ে গেছে, কাম তখন গুরু সেবায় নিয়োজিত হচ্ছে। তাহলে সেইখানে আর কখনো নারী পুরুষের ভেদাভেদ থাকে না। কিন্তু আমি যদি এই বাড়িতে বসেই যদি অন্য একটা নারীর সঙ্গে কাম প্রবৃত্তি চরিতার্থর জন্য আমি কামনা করি, তাহলে সেটা হয়ে যাবে আমি ব্যভিচারী। আবার আমি যদি নারী হয়ে যদি অন্য পুরুষের চিন্তা করি, তাহলে আমি হব ব্যভিচারী। অর্থাৎ ব্যভিচারের বিরুদ্ধে, নৈতিক অধপতনের বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিল, এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে। সংবিধানের উপর একটা বক্তৃতা করতে গেছিলাম। হরিচাঁদ, গুরুচাঁদ বা মতুয়া ধর্ম অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করলো, এক নারীর জন্য লড়াই করলো। দেখুন পরপর সংবিধানেও তাই আছে না? অস্পৃশ্যতার বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে সংবিধানের সঙ্গে মিলে যায়। তাহলে ভারতীয় সংবিধান আসার আগেই মতুয়া সংবিধান, সেটা হলো মানবতাবাদী, উদার, জাতপাত, জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। বলছে না তুমি ইহুদিদের ভালোবেসো না, খ্রিস্টানকে ভালোবেসো না, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উপর কিছু নেই। তাহলে মতুয়া ধর্ম পালন করার যদি সদা সত্য কথা বলা হয়, ওয়ার্ডসওয়ার্থের কবিতা আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্যই সুন্দর, সুন্দরী সত্য, সত্যম শিবম সুন্দরম। সত্যের পূজারী হলো সেই শিব, অর্থাৎ সত্য শিবের উপাসনা করতে হবে। অর্থাৎ মতুয়া ধর্ম মতে সত্য পথে থাকতে গেলে আপনার অনেক কেলেঙ্কারি হবে। আমি একজনকে 10 লক্ষ টাকা দিছিলাম, এর প্রকাশ্য সবাই বলেছে, আমি বলিনি যে তার বিচার করো ঠাকুর। আমারে এমন বিপদের কথা বলল, আমি 10 লক্ষ টাকা কারুর কাছে না জানাইয়ে দিলাম। আমি বলছি এত বিপদে পড়েছে, সে আর আমাকে দিল না। এটা হলো 2017 সালে 10 লক্ষ টাকা গুনিয়ে গুনিয়ে দিলাম, সে আবার আমি পেলাম না টাকাটা।
কিন্তু ঠাকুর কি করে, আমি যে বছর রিটায়ার করেছি ওই রিটায়ার যদি তার 1 বছর আগে করি তাহলে কিন্তু আমাকে টাকা দেয় না। আমার যখন পে রিভিউ হলো আমি 19,65,000 পেলাম। একদিক থেকে ও না নিয়ে চলে গেল, আমাকে 19 লক্ষ টাকা দিয়ে গেল। এটা নিজের কথাই বলছি। দেখুন 10 লক্ষ টাকা ওকে দিলাম। আমার যে চাকরি যারা করে তাদের তো পিএফ এর টাকা এটা ওটা করে জমানো হয়। আমার স্ত্রী বলল কি আমি যদি চাকরি না করতাম, বলছিল ব্যাংকের, ও এমএসসি এলএলবি, বলো যে আমি তো চাকরি করতাম না, তাহলে তুমি মনে করো যে ও টাকাটা তোমার গেছে, ও নিয়ে করো না। তা আমি সত্য পথে থাকতে, সে বলছে কি যে আপনি তো রিটায়ার করেছেন, আপনি আমাকে যদি বাঁচাতেন আমার এই রক্ষা হতো। আমি দিলাম যে ও তো 5 দিন পরে দিবেন। আর একজনে দিলাম 1,10,000 বরিশাল থেকে, এসে বললো যে আমি জমিটা একটু করবো। তা পরের দিনই সেই টাকা নিয়ে গেলাম, আমি ব্যাগে করে টাকা নিয়ে গেলাম ওই 88-এর মধ্যে, দিলাম 1,10,000। তারপরে যেই বললো কি দাদা ওই জমিটা তো পাওয়া যাচ্ছে না, আপনি টাকাটা ফেরত নিয়ে যান। তার ভাগিনের কাছ থেকে আনতে গেলাম 3 দিনের জন্য। পরে বললো কি 10,000 টাকা আমি খরচ করে ফেলেছি। আচ্ছা তুই বগে যা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা তো তুই ফেরত দিলি। তাই এরকম সত্য পথে থাকতে গেলে আপনার কিন্তু বঙ্কিমচন্দ্র কি বলছে, বৃহত্তর স্বার্থে যদি মিথ্যা কথা বলা হয় সেটা মিথ্যা নয়, আর ব্যক্তি স্বার্থের জন্য যদি মিথ্যা কথা বলো, সামগ্রিক সমষ্টির যদি ক্ষতি সাধন হয় সেটা মিথ্যা। তাহলে আপনাকে বিচার করে চলতে হবে যে শাকের করাতের মতন মতুয়া ধর্ম একবার একটু পদস্খলন হলেই কিন্তু আপনার গেল সমস্ত জীবনের। তাই সমস্ত দ্বাদশ আজ্ঞা পালন করার, হরিচাঁদ ঠাকুর বলছেন তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমার ওয়াইফ ব্যাংকের অফিসার ছিলেন, সারা দেশে 5 বছর অন্তর অন্তর ঘুরতাম। তারপরে ঋষিকেশ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমি ভাবতাম কি হায় রে, সব জায়গায় যাচ্ছি, হায়দ্রাবাদ যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, পেটালা মুটারা, আমি তো কোনো জায়গায় প্রণামও করবো না, টাকাও দেব না, কিন্তু ওরা খুব রাখছে। আমি হায় রে, এই হাজার হাজার হাত দিয়ে যদি শ্রম করো, তাই তো মতুয়া ধর্ম, কর্মবিমুখের ধর্ম নয়। তাই বলেন হাতে কাম করো আর মুখে নাম করো, আর সৎ চরিত্র থাকলেই হরিকে ডাকো বা না ডাকো, হরি তোমাকে ডাকিবে। সবসময় হৃদয়ের মধ্যে, হনুমান বলেছিল আমার হৃদয়ের মধ্যে একমাত্র রয়েছে রাম সীতা ছাড়া কিছু নয়। মতুয়ারা যখন এই যে সাধক মতুয়া সাধনায় সিদ্ধি লাভ করে এই সৎ চরিত্র থেকে, সে তখন বলতে পারে আমার হৃৎকদম্ব তরুমূলে এসে দাঁড়াও শ্রী হরি, আমার বুকের মধ্যে তখন শান্তি হরি ছাড়া আর কাউকে সে দেখতে পায় না। এই যে মতুয়ার সাধন তত্ত্ব, মতুয়ার এই বইটার মধ্যে আরেকটা বইতে বোধহয় আছে মতুয়ার সাধন তত্ত্ব কি, মতুয়ার ধরা মরাটা কি। কেউ কেউ কয় কি মতুয়ার গুরু নাই, এই গুরু না হলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে কি তারক না, গোপাল সাধুর গুরুদেবকে দেবীচাঁদ গোপাল সাধুর শিষ্যকে মহানন্দ হালদার। তাহলে পরম্পরায় দেখুন, তাহলে মতুয়াদের মধ্যে বৈষ্ণব গুরুবাদ নেই, ছোঁয়াছুঁয়ির গুরুবাদ নেই, গুরু প্রসাদী নেই। মেয়েরা রয়েছেন বুঝে যাবেন গুরু প্রসাদী কি। তাহলে গুরু প্রসাদী নেই, ব্রাহ্মণ্য গুরুবাদ নেই। আমার গুরুদেব হলেন কে হবে, যে আমার পথের পথিক হবে, আমাকে ধরে নিয়ে গিয়ে হরিচাঁদের কাছে নিয়ে যাবে। এই আমি কেউ নই, এই হরিচাঁদ গুরুচাঁদই হলো তোর উপাস্য দেবতা। এই যে আমাকে ধরে নিয়ে গেল, আমারে মরা হিসাবে নিয়ে গেল, তাহলে যে আমাকে ধরে নিচ্ছে সেই তো আমার গুরুদেব। দক্ষতা থেকে আসে, দীক্ষা থেকে আসে দক্ষতা। আমি 10-এর ছাত্র যখন প্রাইমারিতে পড়েছি আমার গুরু ছিল না, আমি মাধ্যমিকে পড়েছি গুরু ছিল, আমার ইউনিভার্সিটির গুরু ছিল। তাহলে মতুয়াদেরও গুরু আছে, মতুয়াদের ধরা গুরু আছে। মতুয়াদের নলিনী গোসাই যদি গুরুদেব না হতো তাহলে কি শ্রীদাম বিশ্বাসকে নাম দিতে পারত? আমি তো সব ইতিহাস শুনেছি। তাহলে গুরুবাদ আছে। তাই মতুয়া ধর্মের চাকরি দিলেন 1881 সালে গুরুচাঁদ ঠাকুর। এইবার চলে যাই গুরুচাঁদ ঠাকুর কিভাবে চাকরি শিক্ষার ব্যবস্থা করেছিলেন। জমিদার বাড়ি ঈশ্বর গাইনের বাড়িতেই গুরুচাঁদ ঠাকুর সভাপতিত্বের ভাষণে বললেন,
একটা প্রতিজ্ঞা করে নিলেন, নিজে প্রতিজ্ঞা করলেন গুরুচাঁদ ঠাকুর। প্রতিজ্ঞা কি করলেন? বাঁচি কিংবা মরি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তোলা চাই। আর ভক্তদের দিয়ে প্রতিজ্ঞা করালেন, যদি মানো মরে অবিদ্যান সন্তান যেন নাহি থাকে ঘরে। ক্যাথলিক নিবারণ গোসাইয়ের নাম শুনেছেন তো? নিবারণ গোসাইয়ের চুল আর দাড়ি কাটিয়ে দিল গুরুচাঁদ ঠাকুর, যে তুই ধনী মানুষ, তো 4টে ছেলে মেয়ে কেন পড়াবি না? ক্যাথলিক কিন্তু 16 পাঠের মধ্যে একটা শ্রীপাঠ। গুরুচাঁদ ঠাকুরের বাড়ির থেকে এসে ছেলেরা বলছে, বাবা তোমার এই অবস্থা কে করলো? আমরা তার প্রতিশোধ নিচ্ছি। বলছে, বাবা তোরা যদি প্রতিশোধ নিতে পারিস একমাত্র হলো তোরা লেখাপড়া শিখলে, নাই তো গুরুচাঁদ ঠাকুর আমাকে ঢুকতে দেবে না। এই যে গুরুচাঁদের ভক্ত হব, আবার শিক্ষিত হব না, আমার পাশের বাড়িটাকে, আজকে আমার কথায় কথায় আপনাদের বলছে, আমি এ কথাগুলো বলি না। বরিশালের একটা ছেলে 4 থেকে আমি MBBS MD পাস করেছি নিজের বাড়িতে রেখে। লজিংয়ে আমাদের বাড়িতে 5টা মানুষ হয়ে গেছে, আর আমি এ পর্যন্ত 32টা ছেলে মেয়েকে নিজের পয়সায় টিউশনি করেও আমি তাদের পয়সা জোগাড় করেছি। এখন হলো প্রতি মাসে আমার 5200 টাকা যায়। এই পেনশনের টাকা যা পাই তার থেকে আগে 5200 টাকা দিয়ে নিতে হয়। তাহলে আমি পে ব্যাক টু সোসাইটি, আম্বেদকরের দর্শনে আছে পে ব্যাক টু সোসাইটি। সমাজের আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞান তাই দিয়ে আমি ওটা শেষ করব, আমি তাদের সাহায্য করব। কিন্তু আমি সাহায্য করলাম না, পরোপকার করলাম না, বরঞ্চ পাশের বাড়ির ছেলেটা যদি ভালো চেহারা হয়, নবশুদ্ধুরের মধ্যে যদি একটা বড় বাড়ি করা যায়, 10টা নবশুদ্ধুর 70 হয়ে যায়। আপনাদের এ জায়গায় আছে নাকি জানি না। আর একটা ছেলে যদি ভালো চেহারা হয়, অমুক ইসল বারান ইসল, আবার কি সুন্দর চেহারা হয়েছে বলেন, এরকম আছে। আমরা এই যে কাকড়ার জাতি, শুধু নবশূদ্র নয়, আমাদের যারা অনুন্নত জাতি, অনুন্নত সমাজের মানুষ, তারা কিন্তু আমরা এইটা করতে পাচ্ছি না। তাহলে এই হলুদ বইটা আছে নাকি দেখো তো, হলুদ বইটা কাকে যেন আমি দিলাম, হলুদ বইটা। স্বামী প্রণবানন্দজি কি বলছেন? তপস্বিনী ভুক্ত সম্প্রদায়ের সময়ের মধ্যে পূর্ববঙ্গের নবশূদ্রগণই বর্তমান সর্বাপেক্ষা শক্তিমান ও উন্নতিশীল। ইহারাই আজকাল নতুন তেজে অতি দ্রুত জাগিয়া উঠিতেছে। ইহাদের মধ্যে প্রবল জীবনী শক্তি, বিপুল উদ্দীপনা, জীবনের সর্বক্ষেত্রে বড় হওয়ার, সুপ্রতিষ্ঠিত হওয়ার উদগ্র আকাঙ্ক্ষা, অত্যুগ্র মর্যাদাবোধ, একটা জাগরণ ও উন্নতির প্রচেষ্টা দেখা যাইতেছে। তাহলে গুরুচাঁদ ঠাকুর নিজে কি বলছেন? যদিও আমি নমর মধ্যে জন্মেছি, তবু নহি নমর একা। চৈতন্যদেব ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন। চৈতন্যদেব কি শুধু ব্রাহ্মণদের? তাহলে আমাদের হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন নমশূদ্র সম্প্রদায়। নমশূদ্র সম্প্রদায় বাংলার সংখ্যাগরিষ্ঠ জাতি। একটা চ্যাটার্জির বই থেকে পাচ্ছি, ফরিদপুরে 1930 সালে ফরিদপুর জেলার 72% নমশূদ্র। তাহলে এত বড় একটা জেলাতেই যদি এই হয়, তাহলে সেই জাতের মধ্যে এসে সমস্ত জাতিকে নিয়ে, এখন তো ব্রাহ্মণ কায়স্থ সমস্ত আমাদের ওখানকার রাজবংশীরা একচেটে মতুয়া, সমস্ত মানুষ। বলুন তো, মতুয়ার একটা বাণীও কি সাম্প্রদায়িক? জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা যারা সব ক্রিয়া ভ্রষ্টা। যে কোনো মানুষকে তুমি ভালোবাসতে পারো, যে যারে উদ্ধার করে সেই তার ঈশ্বর। তাহলে আমাকে উদ্ধার করলো কে? আমার হরিচাঁদ গুরুচাঁদ। তাহলে আমার প্রতিজ্ঞা করতে হবে যে আমার অন্য কোন দেবতা আমার চাকরি দেয়নি, আমাকে শিক্ষা দেয়নি, আমাকে সাহিত্য সংস্কৃতি দেয়নি, আমাকে মন্দিরে প্রবেশ করতে দেয়নি। আমি মন্দিরের অধিকার পেলাম, ধর্ম করার অধিকার পেলাম, আমি ডঙ্কা নিয়ে হরিবল দেওয়ার আমি প্রেরণা পেলাম। সমস্ত কিছুর মধ্যে আমার হরিচাঁদ গুরুচাঁদ এবং তারকচাঁদ, সেই তারকচাঁদ হরিচাঁদ গুরুচাঁদের পদে প্রণাম জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।